দুনিয়ার সব দেশে যখন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের নাভিশ্বাস উঠছে, ঠিক তখনই চীনে ঘটছে এক অদ্ভুত কাণ্ড। সেখানে জিনিসের দাম হু হু করে কমছে, আর এটাই হয়ে দাঁড়িয়েছে দেশের অর্থনীতির জন্য সবচেয়ে বড় অভিশাপ। কিন্তু কেন? সস্তায় জিনিস পাওয়া কি খারাপ? উত্তরটা লুকিয়ে আছে একটি রহস্যময় শব্দে, ইনফ্লেশন। সাধারণত মুদ্রাস্ফীতি বা জিনিসের দাম বেড়ে যাওয়াকে আমরা অর্থনৈতিক সংকট হিসেবে দেখি, কিন্তু চীন এখন এমন এক গোলকধাঁধায় আটকা পড়েছে যেখানে দাম কমে যাওয়া বা ডিফ্লেশন হয়ে দাঁড়িয়েছে প্রধান শত্রু। চীনের সাধারণ মানুষ এখন কেনাকাটা কমিয়ে দিয়েছে এই আশায় যে কাল দাম আরও কমবে, আর এই অপেক্ষায় ধসিয়ে দিচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতিকে। এই পুরো সংকটের মূলে রয়েছে একটি ধ্বংসাত্মক প্রক্রিয়া, যাকে চীনারা বলছে নেইজুয়ান বা ইংরেজিতে ইনফ্লেশন। ইনফ্লেশন শব্দটির আক্ষরিক অর্থ হলো এমন এক প্রতিযোগিতা যেখানে অনেক পরিশ্রম করেও কোনো উন্নতি হয় না, বরং সবাই মিলে নিজেদের ক্ষতি করে। চীনের কোম্পানিগুলো এখন এই মরণ কামড় প্রতিযোগিতায় লিপ্ত। ধরুন, একটি কোম্পানি বাজারের দখল নিতে পণ্যের দাম কমিয়ে দিল, তখন টিকে থাকতে বাকি সবাইও দাম কমাতে বাধ্য হলো। শেষ পর্যন্ত কারো লাভ হলো না, বরং সবার মুনাফা তলানিতে গিয়ে ঠেকল। এটি এখন আর সুস্থ প্রতিযোগিতা নেই, বরং এটি একটি অর্থনৈতিক আত্মহত্যার নামান্তর। এই অসুস্থ প্রতিযোগিতার পেছনে চীনের স্থানীয় সরকারের এক বড় ভূমিকা রয়েছে। কয়েক বছর ধরে সোলার প্যানেল, লিথিয়াম ব্যাটারি এবং ইলেকট্রনিক গাড়ির মতো সেক্টরে সরকার দুহাতে ভর্তুকি দিয়েছে। লক্ষ্য ছিল বিশ্ববাজার দখল করা। চীন তাতে সফলও হয়েছে, কিন্তু সমস্যা দেখা দিয়েছে অন্য জায়গায়। চীনের কারখানাগুলোর উৎপাদন ক্ষমতা এখন এতটাই বেশি যে সেই পরিমাণ পণ্য কেনার মতো ক্রেতা খোঁজ চীনেই নেই। যখন উৎপাদন চাহিদাকে ছাড়িয়ে যায়, তখন গুদামে পড়ে থাকা মাল সস্তায় ছেড়ে ফেলা ছাড়া কোম্পানির কাছে আর কোনো পথ থাকে না। চৈনিক অটোমোবাইল শিল্পের দিকে তাকালে এই সংকটের ভয়াবহতা টের পাওয়া যায়। বর্তমানে চীনে প্রায় 130টি দেশীয় কোম্পানি একে অপরের গলা কাটতে ব্যস্ত। তারা এতটাই মরিয়া যে অত্যাধুনিক প্রযুক্তির BYD সিগালের মতো ইলেকট্রনিক গাড়ি এখন মাত্র $8,000 কমে বিক্রি হচ্ছে। পশ্চিমা বিশ্বের জন্য যা অকল্পনীয়। গ্রাহকের জন্য এটি আনন্দের সংবাদ মনে হলেও অর্থনীতির জন্য এটি অশনি সংকেত। কারণ লাভ না থাকলে কোম্পানি গবেষণা করতে পারে না, বেতন বাড়াতে পারে না এবং নতুন কর্মী নিয়োগ দিতে পারে না। চীন অবশ্য এর আগেও এমন সংকটে পড়েছিল। প্রায় 10 বছর আগে যখন ইস্পাত ও কয়লার দাম পড়ে গিয়েছিল, তখন বেইজিং সরকার কঠোরভাবে হাজার হাজার কারখানা বন্ধ করে দিয়েছিল এবং উৎপাদন কমিয়ে দিয়েছিল। সে সময় এই টপ ডাউন পদ্ধতি কাজ করেছিল, কিন্তু এবারের পরিস্থিতি ভিন্ন। এখনকার কোম্পানিগুলো উচ্চ প্রযুক্তির এবং বেশিরভাগই বেসরকারি মালিকাধীন। এছাড়া এগুলো পুরনো কোনো জরাজীর্ণ কারখানা নয়, বরং বিশ্বের সবচেয়ে আধুনিক প্ল্যান্ট। ফলে জোর করে উৎপাদন বন্ধ করা মানে হলো প্রযুক্তিতে পিছিয়ে যাওয়া, যা শি জিনপিং কখনোই চাইবেন না। নিজের দেশের বাজারে চাহিদা না থাকায় চীন এখন তাদের এই সস্তা পণ্যগুলো বিদেশের বাজারে পাঠাচ্ছে। ইউরোপ এবং আমেরিকা একে দেখছে ইকোনমিক ডাম্পিং হিসেবে। তারা ভয় পাচ্ছে চীনের এই অতি সস্তা পণ্য তাদের নিজেদের শিল্পকে ধ্বংস করে দেবে। ফলস্বরূপ আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়ন চীন ইলেকট্রনিক গাড়ির উপর বিশাল অঙ্কের শুল্ক বসাতে শুরু করেছে। অর্থাৎ চীন যে পথ দিয়ে তাদের সংকট থেকে বের হতে চেয়েছিল, সেই বিদেশের দরজাও এখন বন্ধ হয়ে যাচ্ছে। অর্থনীতিবিদদের মতে এই সংকটের আসল সমাধান উৎপাদন কমানো নয়, বরং চীনার সাধারণ মানুষের হাতে টাকা পৌঁছে দেওয়া, যাতে তারা কেনাকাটা করতে পারে। কিন্তু চীনের কমিউনিস্ট পার্টি সরাসরি মানুষের হাতে নগদ টাকা বা সামাজিক নিরাপত্তা দেওয়ার চেয়ে কারখানায় বিনিয়োগ করতেই বেশি পছন্দ করে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং চীনকে উৎপাদনের পাওয়ার হাউস হিসেবেই দেখতে চান, কিন্তু সাধারণ মানুষের ভোগ করার ক্ষমতা না বাড়লে কারখানায় উৎপাদিত কোটি কোটি পণ্য শেষ পর্যন্ত আবর্জনায় পরিণত হবে। চীনের এই ইনফ্লেশন বা নিজেদের মধ্যে মারামারি কেবল তাদের নিজস্ব সমস্যা নয়। যদি চীনের অর্থনীতি এভাবে স্থবির হয়ে পড়ে, তবে তার ধাক্কা লাগবে পুরো বিশ্ববাজারে। সস্তা পণ্য আমাদের সাময়িক স্বস্তি দিলেও দীর্ঘমেয়াদে তা বিশ্ব অর্থনীতির স্থিতিশীলতা নষ্ট করতে পারে। শি জিনপিং কি পারবেন তার ম্যানুফ্যাকচারিং ইগো সরিয়ে রেখে সাধারণ মানুষের পকেটে টাকা পৌঁছে দিতে?